গুড মর্নিং। আজকে আমরা আছি বেনারসেতে। বেনারসেতে বেশ সুন্দর একটা লোকেশনেতে আমরা এসে থাকতে পেরেছি। কালকে রাত্রিবেলা আমি দেখিয়েছিলাম যে আমরা কোথায় রয়েছি। এখন সকালবেলা বাইরের লোকেশনটা দেখে আরো মন ভালো হয়ে যাবে। আমরা আছি একদম গঙ্গার পাড়েতে। অবভিয়াসলি বেনারস মেন সিটি থেকে একটু বাইরে, কারণ মেন সিটির ভেতরেতে কোনো গাড়ি অ্যালাউ করছে না। তো আমরা যেখানটায় রয়েছি আমি একবার জাস্ট বাইরেটা দেখাচ্ছি। এই হচ্ছে গঙ্গা, একদম সুন্দর সামনে। এই পুরো হচ্ছে এদের নিজেদের লন অ্যাক্সেস করা যাবে এখানটা। এখানে একটা মন্দির রয়েছে, আমাদের এই দিকেতে রুম, সামনে ব্যালকানি, দারুণ অসাধারণ জায়গা। এ পাশেতে পার্কিং রয়েছে। দূর দিয়ে ওই রাস্তাটা দিয়ে আমরা ঢুকেছি। আর ওই যে রাস্তাটা দেখা যাচ্ছে ওই রাস্তাটার ডান দিকে আমরা চলে গেলে ওখান থেকে আমরা চলে যাবো হচ্ছে মেন সিটি। এখান থেকে 15 মিনিটস লাগবে। এখানেতে নৌকায় লোকজন ঘুরছে, আমরাও একটু পরেতে বোটিং এতে যাবো। আর ওই দূরেতে দেখা যাচ্ছে হচ্ছে ব্রিজটা। এখন কিন্তু টোটাল ওখানেতে জ্যাম লেগে রয়েছে, যে জ্যামেতে ফেসে আমাদের সবাইকার হাল খারাপ। বাট এখন আমরা এখানেতে মোটামুটি টার্গেটে আছি, দুদিন মতো একটুখানি রেস্টে থাকবো। বহুত কষ্ট গেছে এই গাড়ি চালানো নিয়ে। এবার এখান থেকে আমরা নিচে যাব। ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি রয়েছে, আজকে আমরা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট খাবো, কিন্তু কালকে নয়। কালকে ইচ্ছা আছে এখান থেকে বেরিয়ে লোকাল একদম ব্রেকফাস্ট যেগুলো সেগুলো ট্রাই করবো। তবে আজকে এবং কালকে আমরা যে এখানে রয়েছি এখানে পুজো দেওয়া সম্ভব নয়, সেই জন্য আমরা পুজো দিতে মন্দিরে ঢুকবো না। কিন্তু যেটা আমরা করব যে এখানেতে ফুডি, আমরা তো ফুডি, তো ফুড এখানে এক্সপ্লোর করবোই। খাদ্যরসিক বাঙালি তো কথাতেই রয়েছে, তো বাঙালি হয়ে যদি খাদ্যরসিক না হলাম তাহলে আর হলো কি। তো সেই জন্য আজকের ব্লগেতে মেনলি থাকবে হচ্ছে ফুড এক্সপ্লোরেশন। আমরা এখন নিচে চলে এলাম ব্রেকফাস্টের জন্য। আর এখানেতে খুব সুন্দর সিটিং এরিয়া করা রয়েছে, বাঁ দিকেও রয়েছে, ওয়ারাস ডান দিকেও রয়েছে। আমরা ডান দিকে আসছি, এই কোয়েল নামছে, আমরা আসি ওই ওপরটাতে। এটা বেসিক্যালি আমার দেখে যেটা মনে হচ্ছে এটা কারোর আউট হাউস টাইপ, সেটাকে ওরা এইভাবে রেন্টেতে দেয়, তার জন্য হোমস্টে নাম দিয়েছে। খুব সুন্দর, একদম গঙ্গার ধারে। এই আমাদের ব্রেকফাস্ট। এই তো ব্রেকফাস্টে যাচ্ছে পুরি সবজি, আমাদেরই যাচ্ছে খাবারটা। আর এই সোজা গিয়ে এখানেতে এত বড় পার্কিং এরিয়া। যারা ফোর হুইলার নিয়ে আসবে তাদের যদি সিটিতে ঢুকতে প্রবলেম হয়, মানে বেনারস অ্যাকচুয়ালি গাড়ি নিয়ে আসার জন্য খুব আইডিয়াল লোকেশন নয়। তো এই এত বড় পার্কিং এরিয়া রয়েছে। এখানে একটা বেঙ্গলের গাড়ি ছিল এইখানটায় দাঁড়িয়ে, বিএমডব্লিউ, সেটা সকালবেলা বেরিয়ে গেছে। এখন সে প্রয়াগরাজ যাচ্ছে নাকি ব্যাক করছে কলকাতা, রিয়েলি ডোন্ট নো। তবে রাস্তার কন্ডিশন খুব খারাপ, খুব খারাপ। এই আমাদের আজকের ব্রেকফাস্টে রয়েছে এখানে আলুর পরোটা, দই আছে, একটা চাটনি রয়েছে, এখানেতে রয়েছে পুরি সবজি, আর তার সাথে জিলিপি। এই এটা খুব সুন্দর খেতে। কোনটা খেতে? কালো জিরে দিয়ে করেছে এই যে পুরিটা। বেনারস তো ফুড হেভেন বললে ভুল কিছু হবে না। এখানে তো যদি ভালো খাবার না পাই তাহলে কোথায় পাবো? কলকাতা অবভিয়াসলি। ও এটা আনলিমিটেড? হ্যাঁ, বললো তো পুরি লাগবে না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি ভাবলাম বোধহয় এই কটাই। এদের সিস্টেম কিন্তু খুব ভালো। লিমা ভিলা হোমস্টে আমরা যেখানে রয়েছি, আমি কন্ট্যাক্ট শেয়ার করব, কত খরচা পড়ছে, দাম কত নিচ্ছে সেটাও বলবো। এরা বলেছে 4000, এবার ওটা বললো যে কিছুটা ডিসকাউন্ট করে দেবে। সো ইভেন ইফ ইটস 4000, তাহলেও আমি বলবো যা সার্ভিস পাচ্ছি, যে রুম দিয়েছে, সেটা কিন্তু 4000 এর জন্য এই টাইমে মোর দ্যান এনাফ। খুবই জাস্টিফাই করছে প্রাইসটা। বেশ চড়া রোদ্দুর আমাদের মোটামুটি। এবার অলিগলি ঘোরা আরম্ভ হলো, বেনারসের অলিগলি ঘোরা। আমরা এখন বেনারসের একটু বাইরের দিকটায় রয়েছি, যখন দেখাচ্ছিলাম বলছিলাম। তো এই হচ্ছে এবার আমাদের পুরো প্রপার্টিটা, লিমা লাইম ভিলা হোমস্টে। চলো এবার বেরোনো যাক। এখানেও মনে হচ্ছে বাইক বা কিছু একটা অটো কিছু করতে হবে। চলো। হ্যাঁ, রোদ্দুর তো হবেই। এখন আমরা এই অটোতে উঠে পড়েছি। এই অটো করে এখন আমরা চললাম আশি ঘাট। এখান থেকে রাস্তা বেশি দূর নয়, কিন্তু স্টিল যা আর কি রেট এখানে এখন বেশি চলছে, তো অনেক বার্গেন করে একটা রেট আমরা নিয়েছি করে। এবার এখানেতে মানে টোটোতে ইন্ডিভিজুয়াল ভাড়াতে যায় কিনা আমি জানি না। এই ফার্স্ট আমরা এখন আশি ঘাট যাচ্ছি। এরা নেবে এখান থেকে 250 টাকা। অন্য রাস্তা দিয়ে যাবে, মেন রাস্তা বলছে বন্ধ রয়েছে। সত্যি কি মিথ্যে জানি না। এখানে কিন্তু এখন অবস্থা খুব শোচনীয়। তো সেই জন্য
গাড়ি পাবো কি না পাবো সেই ভেবে আমরা 300 টাকা বলেছিল, সেখান থেকে 250 টাকায় বার্গেন করে নিয়ে এখন চললাম আস্সি ঘাট। একটা ছোট্ট ইনফরমেশন শেয়ার করে রাখছি যে আমাদের যেরকম গাড়ি ঢুকতে দেয়নি, এখানে কিন্তু অজস্র গাড়ির ভিড়, প্রচণ্ড জ্যাম। তো সেই জন্য নিজের প্রাইভেট গাড়ি যে রাস্তা দিয়ে আমরা ঢুকেছি সেই রাস্তা দিয়ে এখানেও আসা যায়, বাট নিয়ে না আসাটাই শ্রেয়। কারণ এলে কিন্তু সেই পাগল করা জ্যাম, পার্কিংয়ের এখানে কোনো সিস্টেম নেই। সো আপনি যদি মনে করেন যে আপনি আশি ঘাট দিয়ে গাড়ি রাখবেন পার্কিংয়ের ভেতরেতে, সেটা কিন্তু পসিবল নয়। সুতরাং নিজের গাড়ি নিয়ে কিন্তু বেনারস ঘোরার মতো জায়গা অ্যাট প্রেজেন্ট একদমই নয়। এই যে জায়গাটার নাম হচ্ছে মোক্ষ ভবন। এটার একটা ব্যাপার রয়েছে যেটা আমাদেরকে, আমি এর আগে শুনেছিলাম, ইনফ্যাক্ট এখন মনে করালো এই আমাদের দাদা। এটা হচ্ছে এই যে চত্বরটা মোক্ষ ভবন স্পেশালি, এখানেতে যারা বয়স্ক মানুষ, যারা আর কি মানে একদম শেষ দিকে চলে এসছে জীবনের, তারা যদি মনে করে যে আমরা এখানেতে কাশিতে এসে আমাদের মানে শেষ জীবনটা থাকবো এবং এখানেই মারা যাবো আর কি, তো সেটা তাদেরকে আর কি একটা মনে করা হয় যে বা ওনারা মনে করতে পারেন যে এখান থেকে হয়তো ওনারা একদম স্বর্গে যেতে পারবেন, মোক্ষ, সেই জন্য মোক্ষ ভবন বলা হচ্ছে এই জায়গাটা। এই যে টোটাল এই জায়গাটায় এখানে অনেক ভবন রয়েছে, তাহলে মোক্ষ ভবনটা হচ্ছে মেন। এখানেতে ওনারা জীবনের শেষ কটা দিন থাকে এবং তারপরেতে দেহত্যাগ করে চলে যান। মানে একদম শেষ মানে আমি বলতে চাইছি যে সপ্তাহখানেক বা 10 দিন 20 দিন সেই সময়টা। সো এটা কিন্তু একটা অদ্ভুত শুনতে লাগলেও এইটার মান্যতা কিন্তু এখানেতে প্রচুর। এখন আমরা চললাম আস্সি ঘাটের উদ্দেশ্যে, হেঁটে হেঁটে একদম ওইখানকার অলিগালা দিয়ে যেতে হবে। তো সেই ফ্লেভারটাই আমরা নিচ্ছি সবাই হেঁটে হেঁটে। এখানে এসে আপনি যদি হেঁটে না ঘোরেন তাহলে কিন্তু কোনো লাভ নেই, বেনারসে এসে হাঁটতেই হবে। হ্যাঁ, হাঁটাটা ম্যান্ডেটরি, হাঁটা না হলে সেই মজাটা নেই। বেনারসের ফিলটাই পাওয়া যাবে। এই যে এখানে কিন্তু সব ব্যারিকেডিং করা, পেছনে তো এখানে সব ব্যারিকেডিং করা, কোনো অন্য রাজ্যের গাড়িকে কোথাও অ্যালাউ করা হচ্ছে না। সব প্রত্যেকটা প্রায় মোড়ে মোড়ে এই অবস্থা, কারণ এত ভিড়। এই হচ্ছে আস্সি ঘাট, আমরা আস্সি ঘাটে এসে গেছি। সামনে এই তো আস্সি ঘাট। কোনটা দিয়ে যাবে? স্ট্রেট যাবে, চলো। এখন আমরা আস্সি ঘাটে, তিন মূর্তি চলে এসেছি আস্সি ঘাটে। ফাইনালি অসাধারণ লাগছে, যদি না আসতাম সবাই এটাই বলছে। মিস করতাম প্রচন্ড। বিশাল বড় মিস হতো না এলে। আমরা কেউই কখনো এর আগে বেনারস আসিনি, কিন্তু তো প্রচন্ড রাশও রয়েছে। হ্যাঁ, রাস তো অবশ্যই রয়েছে। গাড়ি নিয়ে যারা আসবেন, আমি বারবার বলবো, ঢুকতে তো পুলিশ দিচ্ছে না, চেষ্টাও করবেন না ঢোকার। দারুণ লাগছে আমাদের। গাড়ি করে ঢুকলে আপনি নিজেই ফাঁসবেন। সেটাই, জোর করে ঢুকলে আপনি নিজেই ফাঁসবেন। এখানে তো সব গঙ্গা আরতি হয় বলে এখানে তো ছাতাগুলো করে আসি, এই তলায় পণ্ডিতরা গঙ্গা আরতি করেন। এদিকে তো রয়েছে আস্সি ঘাট হলো ভোরবেলার আরতির জন্য বিখ্যাত, আর ওইটা দশাশ্বমেধ ঘাট হলো আপনার সন্ধ্যেবেলার আরতি যেটা হয় সেইটার জন্য বিখ্যাত। ওই ক্যামেরায় বাইট দিয়ে আমার জন্য বেনারসে বেড়াতে আসা প্রথমবার ছিল, কিন্তু আমি নিজেকে খুব কানেক্টেড ফিল করছিলাম, জানি না কেন। বেনারসের এই ভাইবটার জন্য হয়তো বারবার মানুষ ছুটে যায়, আমিও আবার আসবো ফিরে। এখানকার মানুষজনের সাথে কথা বলে সত্যি খুব ভালো লাগছিল। অনেক সাধু বাবার সাথে কথা বলছিলাম, অনেকের সাথে আমরা ছবি তুলছিলাম। খুব সুন্দর একটা পরিবেশ আমাদের জন্য তৈরি হয়েছিল। আইফোনে তোলা কিছু স্টিল ছবি আমি এখন শেয়ার করছি, জানিও কমেন্টে কেমন লাগলো। যেহেতু আমরা জাস্ট প্রয়াগরাজ থেকে এলাম এবং কুম্ভ মেলার আমরা ওখানে যেরকম দেখাতে পারছিলাম না, যে অনেক অনেক সাধু বাবারা ওখান থেকে বেরিয়ে গেছেন, আখাড়াগুলো খালি হয়ে গেছে। তো আখাড়াগুলো খালি হয়ে হয়ে ওনারা কিন্তু এই সব জায়গাতে এখন এসে আছেন। আমি ওনাদের সাথে কথা বললাম, ওনারা কিন্তু আমাকে
সেটাই জানিয়েছেন যে ওনারা ওখান থেকে এখন এখানে এসে কিছুদিন থাকবেন, তারপরে এখান থেকে ওনারা যাবেন। তো তো এখানেতে অনেক সেই জন্য সাধু বাবারা রয়েছেন, একটার চেষ্টায় রয়েছে ছবি তোলায়। লজ্জা পেয়ে চলে যাচ্ছে একটা। আরে প্রফেশনাল অ্যাক্টররা এরকম না বলে না। ক্যামেরাম্যান ডাইরেক্টর সবই সেম, এই যে। আর ওইখানেতে মিটি হেসে অ্যাক্টর। আমাদের তিনজনের এইরকমই তখন থেকে মজা চলছে, বেশ ভালোই। আমরা এখন মোটামুটি আশিঘাট থেকে বেশ কিছুটা এগিয়েছি। অ্যাকচুয়ালি লাইন দিয়ে পরপর এখানে ঘাট, তো আশিঘাটের পরেতে অনেকগুলো ঘাট রয়েছে। আমরা প্রভু ঘাট ছেড়ে গিয়ে এসেছি। একটা জিনিস এটুকু বলতে পারি, যদি সত্যজিৎ রায়, যদি ফেলুদার যদি খুব বড় ভক্ত হয়ে থাকো, তাহলে অবশ্যই এই ঘাটগুলো এসে মনে পড়বে জয় বাবা ফেলুদাদের কথা। আমার তো প্রত্যেকটা শটের কথা মনে পড়ে যাচ্ছে। আমি কতবার যে মুভিটা দেখেছি আমার নিজেরই মনে নেই। তো যাই হোক, আমরা এখানেতে বেশ কিছু সাধু বাবার সাথে আলাপ হলো, কিছু এখানে যারা আগ্রহী রয়েছেন তাদের সাথে আলাপ হলো, ওনাদের সাথে কথা বললাম, বেশ ভালো লাগলো, ছবি তুললাম ওনাদের। আর তারপরেতে এবার এখান থেকে এখন এখানে একটু বসে রেস্ট নিচ্ছি। সো এবার এখান থেকে ভাবছি যে কিছু খেতে হবে, কারণ এখন সময় বলছে 8:48, আমাদের কোনো লাঞ্চ হয়নি। সো এবার এখান থেকে ভাবছি লাঞ্চে যাই, বাট ভালো লাঞ্চের জায়গা কিন্তু মোটামুটি এখান থেকে আধ ঘন্টা হাঁটা, 22 মিনিট 25 মিনিটের হাঁটা। আশি ঘাট থেকে গঙ্গা নদীর পাড় দিয়ে আমরা দশাশ্বমেধ ঘাটে এসে পৌঁছলাম। দশাশ্বমেধ ঘাটে এসেই বুঝলাম কি মারাত্মক ভিড় এখানে। এখানে আরতি আরম্ভ হয়ে যাবে, সেই জন্য প্রচুর ভিড়, প্রচুর জনসমাগম হয়ে গেছে। সবাই ফ্যামিলি মেম্বারদের জন্য এখানেতে জায়গা রাখছে। এই জায়গাটা প্রচুর ভিড়। এখন ঘাটটা ধোয়া চলছে, আমরা ওখানে দাঁড়াতে পারিনি, যার জন্য আমাদেরকে ওখান থেকে সরিয়ে দেওয়া হলো। আমরা হেঁটে হেঁটে অনেকটাই চলে এসেছি। তো এখন আমরা এখান থেকে একটা ফুড জয়েন্টেই যাচ্ছি, কোথায় যাচ্ছি জানাবো একটু পরে। কিন্তু যা অবস্থা ঘাটের, হাঁটার অবস্থা সত্যি বলতে গেলে নেই। এই হচ্ছে এখন সিচুয়েশন। দশাশ্বমেধ ঘাট থেকে আমরা বেরিয়ে যাচ্ছি, মারাত্মক খারাপ অবস্থা, মারাত্মক ভিড়, মারাত্মক ভিড়, নেক্সট লেভেল ভিড়। দশাশ্বমেধ ঘাট থেকেই কাশী বিশ্বনাথ মন্দিরে ঢোকার লাইন পড়ে গেছে। লাইনটা বিশাল বড়, আমার আন্দাজ ছিল না এই লাইনটা কোথায় শুরু হয়েছে এবং কোথায় শেষ হয়েছে। যখন দেখলাম যে কোথায় শুরু এবং কোথায় শেষ, সত্যি বলতে গেলে বিস্মিত হলাম। দশাশ্বমেধ ঘাট থেকে খানিকটা মেন রাস্তা দিয়ে হাঁটার পরেতে আমাদের অলি গলি দিয়ে চলা আরম্ভ হলো, এবং এখানে যে মন্দির দেখা পাবো না, মানে ষাঁড়ের দেখা পাবো না, তা তো হতেই পারে না। কাশী বিশ্বনাথ মন্দিরেতে সবার বোধহয় ভিড় থাকে, কিন্তু এতটা ভিড়ের কিন্তু কারণ মহাকুম্ভ। যারাই মহাকুম্ভের পুণ্য স্নান করছেন তারা সবাই ফিরে আসছে, এসে কাশী বিশ্বনাথ মন্দির বেনারসে দর্শন করে তারপরেতে তাদের বাড়ি ফিরে যাচ্ছে। हम लोग सुबह 7 बजे से खड़े हो इधर, अभी तो हो गया लगभग 3 बजने वाला है। 3 बजे वाला। हाँ जी, भूखे प्यासे भूखे पानी पीजिएगा, मेरे पास पानी है। আচ্ছা আচ্ছা, আমি অনেকের সাথে এখানে কথা বলছিলাম লাইনেতে, বলছে যে ভোরবেলা 7টা থেকে, কেউ 5টা থেকে লাইন দিয়েছে। আমরা আমি যা শুনেছি সেটা মিথ্যে নয়, এখনো তারা ঢুকতে পারেননি, এই যে লাইন এখনো চলছে। এখন প্রায় দুপুর 3টেই বলা যায়, আর 5 মিনিট বাকি আছে 3টে বাজতে। এই সিচুয়েশনের মধ্যে এখানেতে পুজো দিয়ে বেরোনো খুব টাফ ব্যাপার। কাশী বিশ্বনাথ মন্দিরের লাইনেতে বহু পুণ্যার্থীকে দেখলাম তারা মাটিতে বসে ঝিমিয়ে পড়েছেন। কাশী বিশ্বনাথ টেম্পলের এই হচ্ছে গেট, এই গেটে তার জন্য মানুষ কোন ভোরবেলা থেকে এসে দাঁড়িয়ে রয়েছে। যারা এখন এখানেতে এসে একদম মুখের কাছে দাঁড়িয়েছে, আমার মনে হয় তারা হয়তো ভোরবেলায় 5টা বা 4টে থেকে দাঁড়িয়েছে। এই হচ্ছে কাশী বিশ্বনাথ টেম্পলের একদম সামনে, এটা কাশী বিশ্বনাথ ধাম। আমার মনে হয় না এখানে যারা জুতো খুলে গেছে তারা ফিরে পাওয়ার আশায় খুলে গেছে বলে। এখানে মন্দিরে ঢোকার জন্য এক দাদা জুতো পরে আছে, এই যে
এই আমরা এখন কচুরির গলিতে চলে এসেছি। এখানে দু ধারে সব খাবারের দোকান। ব্লু লাসি, এটাও খুব পপুলার একটা লাসির দোকান। তো কচুরিওয়ালা গলির ভেতরেও কিন্তু বিশাল ভিড়, বিশাল ভিড়, প্রায় হাঁটা অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। আগেই বলেছিলাম যে আমরা খাবারের জন্য ভালো একটা জায়গায় যাচ্ছি, প্রায় মিনিট 20-25 সময় লাগবে। আমাদের কপাল খারাপ যে এত ভিড় বলে সেই বিখ্যাত যে দোকান রাম ভান্ডার, তাদের খাবার শেষ হয়ে গেছে এবং দোকান তারা বন্ধ করে দিয়েছে। তাই আমরা আরেকটি বড় দোকান সত্যনারায়ণ সুইটস, সেখান থেকেই লাঞ্চ সারলাম। তো ফাইনালি অনেক ঝামেলার পরে আমরা এসে পৌঁছেছি একটা চাটের দোকানেতে, মানে এটা মানে আমাদের লাঞ্চ আজকে এরকমই। আর এটা হচ্ছে আলু কচুরি চাট, সামোসা চাট, এটা সামোসা চাট, এটা দই বড়া। তো এখন আমরা এই চাটগুলো ট্রাই করব। এখন দই বড়াটা ট্রাই করছে কোয়েল, কেমন লাগছে বলো? ভাই এটা দই বড়া কেন? আমি খাও না, তুমি আগে খাও। এই স্পঞ্জ আমাদের মিষ্টি হয় না, চমচম মার্কা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের এখানকার মতন নয়, শক্ত শক্ত। চমচম। এই দেখো না, এই হচ্ছে দই বড়া। টেস্টটা করে দেখো। দই বড়াটা একটু অদ্ভুত রকমের, মানে আমার ঠিক যেরকম চমচম বা রসগোল্লা যেরকমটা হয় ঠিক সেরকম। হ্যাঁ, খেতে কেন ভালো হবে না, কিন্তু স্পঞ্জি টাইপের, খেতে খুব ভালো, খেতে খুব ভালো, কিন্তু আমাদের ওখানে যেরকম আমরা খাই সেরকমটা কিন্তু নয়। আর একটু টেস্ট করে আচ্ছা, এটা হচ্ছে সামোসা চাট, খেয়ে দেখছি, বলো। খেতে বেশ ভালো, খেতে বেশ ভালো। ঘুগনি আর সিঙ্গারা কম্বিনেশন। আচ্ছা, ঘুগনি আর সিঙ্গারা, তার সাথে কি চাটের কোনো হয়ে দিয়েছে, কোনো চাটনি? ধনেপাতা, ধনেপাতা কাঁচা চাটনি। লঙ্কা। এটা কি ছিল? এটা কচুরি। হচ্ছে আলু 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 কচুরি। কচুরি চাট, মানে যেটা আমরা ওখানে থেকে খাস্তা খাস্তা কচুরি কচুরি বলি। এটাও ভালো, প্রতিটা খাবারই বেশ ভালো, অন্যরকম। অন্যরকম। और दो दही बड़ा दीजिए। জিলিপিটা আমাদের যখন আমরা চাইলাম, দাদা বললো যে জিলিপি শেষ হয়ে গেছে, তো অল্প বিস্তর যেটুকু জিলিপি ছিল সেটুকু আমাদেরকে জাস্ট ভাঙা বলে টাকা নেয়নি, ফ্রিতেই দিয়েছে। আমি জিলিপিটা নিজে একটু খেয়ে দেখি কেমন লাগছে। হোটেল কেন যাবো? অসাধারণ খেতে। আর এখান থেকে 100 মিটার গুগল ম্যাপ বলছে মণিকর্ণিকা ঘাট। আর গুগল ম্যাপ ছাড়া এই সব গলিতে চলা ইজ নেক্সট টু ইম্পসিবল ব্যাপার আমাদের জন্য। মণিকর্ণিকা ঘাটে ঢুকছি, এখানে সব দাহ করার কাঠের দোকান, এগুলো দাহ করার। সামনে এই যে মণিকর্ণিকা ঘাট, আমরা দেখতে পাচ্ছি যে ধোঁয়া উঠছে। রেণু রনা রনা না রেণু। আমরা এখন একটা বোটে এসে উঠলাম। এখন এই বোটে করে আমরা মণিকর্ণিকা ঘাট থেকে যাব হচ্ছে 80 ঘাট। এখানে পার হেড চার্জেস, এটা মানে শেয়ারিং বোট, এটা পার হেড নিচ্ছে ওরা 200 করে, এখানেতে ওরা বলছে 300 করে রেট চলছে। আমি জানি না সত্যিই নিচ্ছে, একজন চেনা আমাদের হেল্প করেছিলেন। বললাম যে যদি পার্সোনাল যদি নৌকা পাওয়া যায় তাহলে, বললো পার্সোনাল নৌকা 6000। এবার আমি জানি সেটা বার্গেন করতে হবে, কিন্তু বার্গেন আপনি কত করবেন? 2000, 3000, তা হলেও তো আপনাকে পে করতে হবে 4000 বা 3000 টাকা। তাও এতটা নামবে কিনা জানি না, মানে এতটাই রাশ বলে এরকম ভুলভাল রেট চলছে, কিছু করার নেই। আমরা এবার মণিকর্ণিকা ঘাট ছেড়ে এগিয়ে চললাম 80 ঘাটের দিকে। আমি একদম এই পয়েন্টে বসে রয়েছি, লাস্ট পার্সন অন দ্য বোট যাকে বলা যায়, লাস্ট পার্সন অন দ্য বোট। আর এদিকে থেকে ওটা বোটের সবাই, মাঝে মাঝে তো মনে হচ্ছিল হালটা বোধহয় আমিই চালাবো, কিন্তু আমাকে যেখানে বসিয়েছে এখান থেকে বললো যে প্রায় 64 ঘাট, 64টা ঘাট পড়বে আমাদের রাস্তায়। আমরা 80 ঘাট অবধি যাবো এখন। नजरिया लगे नहीं कहीं दूर, नजरिया
আরতির জন্য এখানে এসে বসলাম একদম সামনে। এটা এক্সপেক্ট করিনি। একদম সামনে এত লোক ভিড় করে আছে, তাও আমরা সামনে জায়গা পেয়ে গেলাম। কি বলো রুবাই দা? একদম সামনে। এই সবচেয়ে ভালো জায়গা। ফাইনালি আমরা সকাল থেকে মালাইও খুঁজে এই পেয়েছি, আর সেটা হচ্ছে এখন টুবাইদার হাতে। নিতঙ্গা চা খাচ্ছে, টুবাইদা মালাইও খাচ্ছে। বলো কেমন লাগছে? ব্যাপক ব্যাপক। আর তোমার চা? সেটাও খুব ভালো। ইভেন ঘাটটাতেও ডিজাইন করা বেশ সুন্দর। আস্তি ঘাটে সুন্দরভাবে আরতি দেখে চা খেয়ে তারপরে তো আমরা আমাদের হোটেলের দিকে রওনা দিলাম, কারণ সত্যি বলতে গেলে শরীরটা খুব টায়ার্ড লাগছিল আর ভালো লাগছিল না। গুড মর্নিং ফ্রম কাশি ওয়ান্স অ্যাগেন। এটা কাশিতে আমাদের জন্য ডে 2। আজকে আমরা একদম টোটাল রেস্ট নেব, কারণ আমার শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না আজকে। তাই সামান্য কিছু ফুড এক্সপ্লোর করব এবং বাকি সময়টা হোটেলে গঙ্গার ধারেই কাটাবো। রাবড়ি লস্যি, এই রাবড়ি আর এর উপরে দিয়ে দিচ্ছে লস্যিতে। देवे तो भैया और एक दीजिए भैया को। ভালো খেতে, বেশ ভালো খেতে। এরকম একটা ব্যাপার রয়েছে। অন্যরকম মেনু। তো ভাইরা খেয়ে বলো তো। খুবই ভালো খেতে। ভালো খেতে। হ্যাঁ। আচ্ছা তাহলে এবার আমি খাবো। এবার আমি খেয়ে দেখি। অসাধারণ খেতে। আমি অমৃতসরের লাচ্ছি খেয়েছি, অমৃতসরের লাচ্ছি আমার খুব ভালো লাগে। এটা সেম অ্যাজ দ্যাট, হ্যাঁ একদম সেম অ্যাজ দ্যাট, সেম অ্যাজ দ্যাট। একদম অমৃতসরটা আরেকটু গাঢ় হয়, একটু গাঢ়, একটু গাঢ় হয়, কিন্তু এটা গাঢ় না হলেও টেস্ট ওয়াইজ একদম অসাধারণ। পারফেক্ট। এটা হচ্ছে মালাইও। কালকে আমরা খেয়েছিলাম, কিন্তু এটা এখানকার এই পেহলওয়ান লাচ্ছি খুব মানে এখানকার পুরনো এবং অথেন্টিক একটা দোকান। খেয়ে দেখি কেমন। যারা হালকা মিষ্টির কোনো আইটেম খেতে পছন্দ করো তাদের জন্য 100% রেকমেন্ডেড। এই দোকানটা হচ্ছে একদম শ্রী গুরু রবিদাস যে গেট আছে এইখানে, শ্রী গুরু রবিদাস গেটের একদম অপোজিটে। অসাধারণ। এই পেহলওয়ান লাচ্ছি কিন্তু এখানকার মানে বেশ ভালো, তবে পেহলওয়ান লাচ্ছির এটা অরিজিনাল স্টল নয়, মানে অরিজিনাল মানে মেন যে একদম স্টল সেটা নয়, সেই দোকানটা অন্য জায়গায় একটু ভেতরে। ওদেরই অনেক সাব ব্রাঞ্চ, তার মধ্যে এটা একটা। এখানকার পান খেতে এলাম এই দোকানটাতে, কেশব তাম্বুল ভান্ডার। এখানে পান খেতে এলাম। এখানকার পানের ব্যাপারেও এটাকে শুনেছিলাম যে খুব অথেন্টিক নাকি, এরা এখানকার পুরনো পানের দোকান। সো পানটা এবার এখান থেকে নিয়ে খাই, দেখি কিরকম বলছে পানের ব্যাপারেতে। এই আমার হাতে পান, আর এবার আমি এটাকে মুখে দেবো। এখানকার নিয়ম কিন্তু ডান বাঁ পাশে আপনার পানটা ঢোকানোর, আপনি কিন্তু ডাইরেক্ট কলকাতার পানের মতন ওই মুখে পুরো চিবোতে শুরু করতে পারেন। ও তাই নাকি? হ্যাঁ, এই সব নিয়ে পড়াশোনা করে আসা হয়নি, ভাগ্যিস তুমি জানতে। পানটা খুব সফট
কিন্তু এসেন্স প্রচন্ড হাই, মানে পুরো মুখটা আমার পানের যে একটা ভালো চড়া এসেন্স সেটা পুরো ভরে গেছে। অনেকদিন পর এই সাইকেল রিক্সায় উঠে আমরা এখন যাচ্ছি আশি ঘাট, দুজনে মিলে উঠে পড়েছি। আরে দুজন ধরছে না, রিক্সাটা ছোট। হ্যাঁ, রিক্সাটা আমি ছোট। পুরে বসেছি তার মধ্যে বুঝতে পারছি না না আছে ধরার কোনো হাতল ওরে বাপরে বাপ। তবে এখানে তো এখন এই অপশন, কিছু করার নেই। লাস্সি এবং পান ট্রাই করার পরেতে আমরা আশিঘাট এলাম এবং আশিঘাট এসে সেদিনকে নিজেদের মতো টাইম স্পেয়ার করলাম, ছবি তুললাম এবং সানসেটটা দেখলাম। এটাই ছিল আমাদের জন্য ডে 2 ফ্রম কাশি। হয়তো কাশির ব্লগ বেশি কিছু করিনি, কারণ সত্যি বলতে গেলে কাশিতে বেশি কিছু ঘুরিনি ডে 2-তে। এই দিনটা রেস্ট নেওয়া খুব দরকার ছিল, কারণ পরের দিনই আমাকে প্রায় 800 কিলোমিটার গাড়ি চালাতে হবে। সেই ব্লগটা আসছে এবং সেটাই হবে লাস্ট ব্লগ মহাকুম্ভ 2025 আমার জার্নির। যদি ভিডিওটা দেখতে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো ভিডিওটাকে এবং শেয়ার করতে ভুলো না। ব্লগ 5 নিয়ে আসছে ফিরে খুব শিগগিরই।